ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে রসায়ন লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের রসায়ন দ্বিতীয় পত্র, সেটা অর্গানিক কেমিস্ট্রি মানে চ্যাপ্টার 2, সেটা নিয়ে আজকে আমাদের লেকচার 3 এটা অনুষ্ঠিত হবে। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রিয়াকশন মেকানিজম, যেমন মার্কনিকভের সূত্র, পারক্সাইড ফলাফল, SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন এবং হচ্ছে আমাদের কেনিজারো বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পুরো ক্লাস জুড়েই থাকবে। আজকে আমাদের বেশ কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে কোনো কনফিউশন যদি তোমাদের ভিতরে অ্যারাইজ করে, তোমরা অবশ্যই প্রশ্ন করে জেনে নিতে পারবে। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে ঝটপট জানিয়ে দাও। তোমরা দেশের যে প্রান্ত থেকে জয়েন করেছো সেটাও লিখে জানিয়ে দাও। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা গত ক্লাসে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে কিছু ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেকেই দেখতে পাচ্ছি তোমরা ফিডব্যাক দিয়েছো, ধন্যবাদ জানাচ্ছি। সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা থেকে শফিকুল ইসলাম সিয়াম, ওকে, থ্যাংক ইউ। সজীব হাসান জয়েন করেছো টাঙ্গাইল থেকে। তানভীর হাসান, ওকে, তানভীর সাভার থেকে জয়েন করেছো। আলামিন আলিফ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে প্রথমেই আমরা যে রিয়াকশানটি নিয়ে আলোচনা করব, নাম্বার 1। তাহলে আজকে আমাদের আলোচনার মধ্যে থাকবে মার্কনিকভের সূত্র, পারক্সাইড ফলাফল থাকবে, SN1 SN2 রিয়াকশন থাকবে, E1 E2 রিয়াকশন থাকবে এবং অ্যালডোল ও কেনিজারো রিয়াকশন নিয়ে আমরা আলোচনা করব। এগুলো নিয়ে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সাজানো হয়েছে। প্রথমে আসি আমরা CH3C, এখানে C2H5 ডাবল বন্ড CHCl, তার সাথে HCl এর রিয়াকশান দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে CH3C C2H5 এখানে Cl CH2Cl, এটা হচ্ছে একটা রিয়াকশান। এই রিয়াকশানটা দিয়ে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে বিক্রিয়ার যে নীতির মাধ্যমে হয়েছে, বিক্রিয়াটি যে নীতির মাধ্যমে হয়েছে তা ব্যাখ্যা করো। এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটি যে নীতির মাধ্যমে হয়েছে তা ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে একটা বোর্ডের একটা কোশ্চেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে লক্ষ্য করে দেখো, এখানে যে যৌগটা আছে এই যৌগের ডাবল বন্ড আছে, আর এখানে বিক্রিয়া করতেছে একটা অ্যাসিড যার মধ্যে পজিটিভ নেগেটিভ দুইটা পার্ট আছে। তাহলে এই যৌগটার মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড মানে হচ্ছে অ্যালকিন যে ধরনের বিক্রিয়া দেখাবে, এই যৌগটা সেই ধরনের বিক্রিয়া দেখাবে, কারণ কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এখন এখানে HCl যখন এর সাথে বিক্রিয়া করতেছে, তো এই বিক্রিয়াটা যে নীতির মাধ্যমে হয়েছে সেটা ব্যাখ্যা করতে বলছে। তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে যদি কার্বন কার্বন ডাবল বন্ড উপস্থিত থাকে আর তার সাথে যদি কোনো অ্যাসিড বিক্রিয়া করে, তো সেক্ষেত্রে যে নীতিটা আমরা অ্যাপ্লাই করি এটা একটা সংযোজন বিক্রিয়া। এখন ওইখানকার নীতিটা মার্কনিকভ নীতি হবে কি হবে না সেটা ডিপেন্ড করতেছে এখানে যে ডাবল বন্ডেড কম্পাউন্ডটা দেওয়া হয়েছে সেটার প্রকৃতির উপরে। যদি ডাবল বন্ডেড কম্পাউন্ডটা প্রতিসম হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি অপ্রতিসম হয়, অর্থাৎ একটা কার্বনে যদি হাইড্রোজেন বেশি থাকে আর একটা কার্বনে যদি হাইড্রোজেন কম থাকে, দেন এই রিয়াকশনটা মার্কনিকভের নীতি অনুসারে হবে। তাহলে লক্ষ্য করো, এই অ্যালকিন যেটা এখানে যে ডাবল বন্ডেড যুক্ত কম্পাউন্ডটা দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রতিসম নাকি অপ্রতিসম সেটা আগে আমরা দেখে নেই। এখানে লক্ষ্য করো, এই কার্বন ডাবল বন্ড যুক্ত, এই কার্বনে হাইড্রোজেন আছে একটা আর এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই। সো আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অপ্রতিসম ডাবল বন্ড যুক্ত যৌগ। তাহলে এর সাথে যখন তোমার HCl বিক্রিয়া করবে, তো বিক্রিয়াটা মার্কনিকভের নীতি অনুসারে হবে। আর মার্কনিকভের নীতিটা কি, সেটা হচ্ছে যে কার্বনে হাইড্রোজেন বেশি, মানে দুইটা কার্বন ডাবল বন্ড যুক্ত, তো যে ডাবল বন্ড যুক্ত কার্বনে হাইড্রোজেন বেশি, এখানকার হাইড্রোজেনটা সেই কার্বনে গিয়ে যুক্ত হবে। যে ডাবল বন্ডযুক্ত কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে হাইড্রোজেনটা গিয়ে কী হবে, যুক্ত হবে। তাহলে এখানে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার ফলে আমরা এই প্রোডাক্টটা এখানে পেয়েছি।
তাহলে যে নীতির সাহায্যে এটা হয়েছে সেটা ব্যাখ্যা করতে বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের মার্কোনিকভের নীতি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মার্কোনিকভের নীতি অনুসরণ করে এখানে আরও তোমার বেশ কিছু রিয়াকশান আছে, সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, সেটা হলো এখানে বলছে C4H8, এটা একটা যৌগ C4H8। তো C4H8 নামে যে যৌগটা আছে, এই যৌগটায় বলেছে যে এর সাথে বিক্রিয়া দেওয়া হয়েছে ওজনের, তারপরে জিঙ্কের উপস্থিতিতে এটাকে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত করা হয়েছে, এর ফলে এখানে তৈরি হয়েছে CH3 CH2 CHO এটা, আর তৈরি হয়েছে HCHO এটা তৈরি হয়েছে, রাইট। এখন এখানে প্রথম যে প্রশ্নটা করেছে সেটা হলো এর সাথে যদি HBr বিক্রিয়া করে তাহলে Y পাওয়া যায়। এখন প্রশ্নটা হচ্ছে যে Y তৈরির কৌশল ব্যাখ্যা করো। তাহলে মার্কোনিকভের নীতিটা কীভাবে এখানে এসেছে সেটা আমি একটু ব্যাখ্যা করি। তাহলে এখানে C4H8 যেহেতু, তাহলে কার্বনের সংখ্যা হাইড্রোজেনের সংখ্যা এরকম, কার্বনের চাইতে হাইড্রোজেনের সংখ্যাটা এখানে ডাবল। তাহলে কার্বনের চাইতে যেহেতু হাইড্রোজেন এখানে ডাবল আছে, তাহলে এটা হচ্ছে একটা আমাদের অ্যালকিন। আর অ্যালকিনকে ওজোনালাইসিস করে এখানে এলডিহাইড কিটোন পাওয়া যায় বা কার্বনিল যৌগ পাওয়া যায়, এখানে আমরা দুইটা এলডিহাইড পাইছি। তাহলে এই প্রোডাক্ট থেকে আমরা বলে দিতে পারবো যে ওই অ্যালকিনটার কাঠামোটা কী, স্ট্রাকচারটা কী, এটা কিন্তু বলে দেওয়া পসিবল। তাহলে ওই অ্যালকিনটার স্ট্রাকচারটা কী হবে সেটা দেখো। এখানে এই যে এলডিহাইড, এই যে দুইটা আমরা পাইছি, এটার নাম হচ্ছে প্রোপানল আর এটার নাম হচ্ছে মিথানল। তাহলে এখানে আমরা অ্যালকিনটা যদি লিখতে চাই, তাহলে আমাদের এই অক্সিজেন কী করতে হবে, বাদ দিতে হবে, অক্সিজেনটা মুছে দিতে হবে। তাহলে অক্সিজেন মুছে দিলে কী থাকে, এখানে থাকে CH3, এখানে CH2, এখানে হলো CH, ডাবল বন্ড দিতে হবে, দিয়ে এখানে যে অংশটা আছে এটা হচ্ছে পুরো CH2। তাহলে এটাই হচ্ছে অ্যালকিনটার স্ট্রাকচার। তাহলে প্রথমে আমরা C4H8 এর গঠনটা কী ছিল, অর্থাৎ C4H8 দিয়ে অনেকগুলো অ্যালকিন লেখা যাবে, তো কোন অ্যালকিনটা আসলে এখানে নেওয়া হয়েছিল তুমি কিন্তু এই প্রোডাক্ট দেখে বের করে ফেললা, এটা অ্যালকিন। এখন এরপরে বলতেছে যে এর সাথে যখন HBr বিক্রিয়া করবে তখন Y তৈরি হয়, এটা তৈরির কৌশল ব্যাখ্যা করো। তো এর সাথে যদি HBr বিক্রিয়া করে, এটার নাম হাইড্রোজেন ব্রোমাইড। তা হাইড্রোজেন ব্রোমাইড যদি বিক্রিয়া করে তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হলো CH3 CH2, তারপরে CH, তারপরে এখানে CH3, আর এখানে হচ্ছে Br, এটা তৈরি হবে। তাহলে ইট ইজ আ মার্কোনিকভ প্রোডাক্ট। এর কারণটা হচ্ছে যে অ্যালকিনটা আমরা পাইছি এটা একটা অপতিসম অ্যালকিন, কারণ এখানে ডাবল বন্ডযুক্ত কার্বন, হাইড্রোজেনের সংখ্যা কিন্তু সমান না, অসমান। সো এটা হচ্ছে একটা অপতিসম অ্যালকিন, আর অপতিসম অ্যালকিনের সাথে যখন HBr বা HCl এগুলো বিক্রিয়া করবে তখন এখানে মার্কোনিকভ প্রোডাক্ট পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে মার্কোনিকভ প্রোডাক্ট। এখন এই রিয়াকশনটার আমাদেরকে কৌশল লিখতে হবে, মেকানিজম লিখতে হবে। তাহলে আমরা যদি এর মেকানিজম বা কৌশল লিখতে চাই তাহলে মেকানিজমটা কী হবে, এখানে প্রথম যে ধাপ মানে ফার্স্ট স্টেপ, সেখানে HBr থেকে এখানে হাইড্রোজেন এবং ব্রোমাইড দুইটা আয়ন আমরা পাবো। আর সেকেন্ড যে স্টেপটা, সেকেন্ড স্টেপে এখানে যে এই যে CH3 CH2 আছে, এটা একটা নিউক্লিওফাইল, তো এর সাথে হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করবে, এটা একটা ইলেকট্রোফাইল। তো এই ইলেকট্রোফাইলটা এখানে এই যে অ্যালকিন, এটা একটা নিউক্লিওফাইল, কারণ এখানে পাই বন্ড আছে। তো এটার সাথে বিক্রিয়া করে এখানে দুইটা পসিবিলিটি আছে। একটা হচ্ছে এই ইলেকট্রোফাইলটা এই কার্বনকেও অ্যাটাক করতে পারে, এই কার্বনকে অ্যাটাক করতে পারে। তো কোন কার্বনকে অ্যাটাক করবে এবং কোনটা বেশি তৈরি হবে সেটা ডিপেন্ড করবে অ্যাটাকের ফলে যেটা তৈরি হবে তার স্টেবিলিটির উপরে। তো যদি এই প্রোটনটা মানে এই ইলেকট্রোফাইলটা যদি এই কার্বনটাকে অ্যাটাক করে তাহলে আমরা এখানে পাবো CH3 CH3, এই পাশের কার্বনটা পজিটিভ চার্জযুক্ত হবে, অর্থাৎ ডাবল বন্ডে যে কার্বনে ইলেকট্রোফাইল অ্যাটাক করবে তার পাশের কার্বনটা পজিটিভ চার্জযুক্ত হবে। আর যদি এখানে এরকম হয় যে আমাদের যদি আমাদের প্রোটনটা এই কার্বনকে যদি অ্যাটাক করে তাহলে আমরা এখানে পাবো CH2, তখন পাশের কার্বনটা হবে পজিটিভ চার্জযুক্ত। তাহলে লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু অ্যালকিন তার সাথে ইলেকট্রোফাইলটা রিয়াকশন করতেছে, রিয়াকশনের ফলে আমরা দুইটা কিন্তু কার্বনিয়াম আয়ন পেয়েছি। এটাকে বলা হয় কার্বনিয়াম আয়ন, এটাও কার্বনিয়াম আয়ন, এটাও কার্বনিয়াম আয়ন। এই কার্বনিয়াম আয়নটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, আর এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তো হাইপার কনজুগেশনের মাধ্যমে ব্যাখ্যা করা যায় যে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তার স্টেবিলিটি 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নের চেয়ে বেশি, কারণ এই কার্বনিয়াম আয়নের দুই পাশে দুইটা অ্যালকাইল রেডিকেল আছে, এখানে CH বন্ড আছে 3টা, এখানেও CH বন্ড আছে 3টা। তো তারা হাইপার কনজুগেশনের মাধ্যমে এই চার্জটাকে প্রশমিত করার চেষ্টা করবে, ফলে এটার স্টেবিলিটি অনেক বেড়ে যাবে। সো এটা অনেক বেশি পরিমাণে তৈরি হবে, প্রায় 90% তৈরি হবে, আর এটা কম পরিমাণে তৈরি হবে, মানে 10% তৈরি হবে, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এরপরে থার্ড স্টেপ যেটা ডিয়ার স্টুডেন্টস, থার্ড স্টেপে কী হবে, থার্ড স্টেপে এসে আচ্ছা সরি, এখানে আমাদের কার্বন ছিল আমাদের 4টা, তাহলে আমরা এখানে CH2 CH3, যেহেতু এটা আমাদের বিউট 2N ছিল, তাহলে এটা CH2, এটা হচ্ছে আমাদের CH3, এটা হচ্ছে আমাদের CH,
3, এটা হলো CH2। তাহলে দুইটা তৈরির পসিবিলিটি এখানে আছে। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে আমাদের কী বলে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে এটার স্টেবিলিটি এটা চেয়ে অনেক বেশি হবে। তাহলে ফিনিশিং স্টেপে এসে যে ঘটনাটা ঘটবে সেটা হলো CH3 CH2 CH3 প্লাস তার সাথে ব্রোমাইড যুক্ত হবে। এর সাথে যুক্ত হলে আমরা পাবো হচ্ছে এটা 2-ব্রোমোবিউটেন। তাহলে এই রিয়াকশানটা যে নীতি অনুসরণ করে সম্পন্ন হলো, এই নীতিটাকে বলা হচ্ছে আমাদের মার্গনিকভের নীতি। তাহলে এই নীতিটা আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে আমাদের যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে কিন্তু এখানে প্রোটনটা গিয়ে যুক্ত হলো। এর ফলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হলো। 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন যেহেতু 1 ডিগ্রির চেয়ে বেশি স্টেবল, তাই এটাই মেজর প্রোডাক্ট হিসেবে আমরা পাবো। এভাবে মেকানিজমটা লিখলেই কিন্তু আমাদের হয়ে গেল। তো এরপরে ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে অন্যভাবে প্রশ্নটা করতে পারে। সেটা হলো যে এখানে CH3 CH2 তারপরে CH++CH2 বিউটেন এর সাথে HBr দিয়েছে, কিন্তু এখানে উপস্থিত রাখা হয়েছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড বা R2O2 কোনো জৈব পারঅক্সাইড, যে কোনো একটা এখানে উপস্থিত রাখা হয়েছে। তাহলে এখানে কি হবে? তাহলে মেজর প্রোডাক্ট হিসেবে যেটা আমরা পাবো দ্যাট উইল বি CH3 CH2 CH2 CH2Br। অর্থাৎ এই প্রোটনটা বা এই হাইড্রোজেনটা সেই কার্বনে যুক্ত হলো যে কার্বনে হাইড্রোজেন কম, এখানে যুক্ত হলো। তো এই প্রোডাক্টটাকে বলা হয় অ্যান্টি মার্গনিকভ প্রোডাক্ট। বিজ্ঞানী খারাস এই বিক্রিয়াটা আবিষ্কার করেন, এটাকে বলা হয় পারঅক্সাইড ইফেক্ট বা পারঅক্সাইড ফলাফল। পারঅক্সাইড ফলাফল বা পারঅক্সাইড ইফেক্ট নামে এটা পরিচিত। তো কেন এটা মেজর প্রোডাক্ট হিসেবে আমরা পেলাম সেটা আমাদের প্রশ্ন। এর উত্তরটা হচ্ছে এই বিক্রিয়ার যে মেকানিজমটা বা এই বিক্রিয়ার যে কৌশলটা, সেই কৌশলটা হচ্ছে এখানে আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফ্রি রেডিক্যাল মেকানিজম তোমরা জানো যে এই যে ক্লোরিন, এই যে ব্রোমিন, এগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যালের মাধ্যমে বিক্রিয়াটা ঘটে, সেজন্য এটা মেজর প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। তো আমরা দেখে নিই আগের মেকানিজম যেটা ছিল সেটা হচ্ছে আয়নিক মেকানিজম, আর এই মেকানিজমটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজম। তো আমরা দেখে নিই যে ফ্রি রেডিক্যাল মেকানিজমটা এখানে কীভাবে হয়, রাইট? এখানে প্রথমে ফার্স্ট স্টেপে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে পারঅক্সি বন্ড ভেঙে যাবে, গিয়ে তৈরি হবে এরকম ফ্রি রেডিক্যাল। পরবর্তীতে এই ফ্রি রেডিক্যালটা HBrকে অ্যাটাক করবে, করে পানি তৈরি করবে এবং তৈরি করবে এভাবে ব্রোমিন ফ্রি রেডিক্যাল। তোমরা মনে রাখবে ফ্রি রেডিক্যালগুলো কিন্তু কোনো চার্জযুক্ত কেমিক্যাল স্পিসিস না, এগুলো কিন্তু নেগেটিভ চার্জযুক্ত না, এগুলো হচ্ছে নিউট্রাল কেমিক্যাল স্পিসিস। দে হ্যাভ আনপেয়ার্ড ইলেকট্রন, এদের মধ্যে বেজোর ইলেকট্রন থাকে। তাহলে আমরা ফ্রি রেডিক্যাল পেয়ে গেলাম। ফ্রি রেডিক্যাল পাওয়ার পরে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সেকেন্ড স্টেপে আমাদের CH3 CH2 CH++CH2, তো ব্রোমিন ফ্রি রেডিক্যালের সাথে এটা রিয়াকশান হবে। রিয়াকশানের ফলে এখানে যে কার্বন কার্বন ডাবল বন্ডের পাই বন্ড আছে, পাই বন্ড ভাঙতে পারে এবং ব্রোমিনটা এই কার্বনে অ্যাড হতে পারে, তার পাশের কার্বনে অ্যাড হতে পারে। তাহলে এখানে কি তৈরির চান্স আছে? CH3 CH2 CH, এখানে CH2Br, ব্রোমিন এই কার্বনে যুক্ত হলে এই কার্বনটা ফ্রি রেডিক্যাল হবে। আর যদি ব্রোমিনটা এখানে যুক্ত হয় CH3 CH_Br, তাহলে এই কার্বনটাতে এরকম ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তাহলে এখানে আমরা দুইটা ফ্রি রেডিক্যাল পেয়েছি। ফ্রি রেডিক্যাল মানে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন যুক্ত কোনো একটা অ্যাটম, সেটাই ফ্রি রেডিক্যাল। তাহলে এখানে আমরা দুইটা ফ্রি রেডিক্যাল পেয়েছি। এই ফ্রি রেডিক্যালটা এটা হচ্ছে একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর এই ফ্রি রেডিক্যালটা এটা হচ্ছে একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এবং 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তার স্টেবিলিটি 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালের চাইতে বেশি। সো এইটা বেশি পরিমাণে কী হবে এখানে তৈরি হবে, এটা হবে মেজর, আর এটা হবে আমাদের মাইনর। তাহলে থার্ড স্টেপে বা ফিনিশিং স্টেপে এসে যে ঘটনাটা ঘটবে সেটা হলো CH3 CH2 CH2Br এই ফ্রি রেডিক্যাল, তার সাথে এগেন HBr রিয়াকশান করবে এবং রিয়াকশান করে তৈরি করবে আমাদের CH3 CH2 CH2Br, আর এখানে আমাদের ব্রোমিনটা আবার ফ্রি হলো এবং আবার সে এই সেকেন্ড স্টেপটা ঘটাবে। তো এভাবে কিন্তু রিয়াকশানটা সম্পূর্ণ হয়। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যালকিনের সাথে যে HBr রিয়াকশান করে, এই রিয়াকশানের ফলে তুমি মার্গনিকভ প্রোডাক্টও পেতে পারো, আবার অ্যান্টি মার্গনিকভ প্রোডাক্টও পেতে পারো। কোন প্রোডাক্টটা আসলে তৈরি হবে এটা ডিপেন্ড করতেছে এখানে আসলে সরাসরি আমরা হ্যালোজেন হাইড্রোক্সাইড ব্যবহার করেছি নাকি এখানে হাইড্রোজেন পারঅক্সাইডও ব্যবহার করেছি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে অ্যালকিনের প্রকৃতিও দেখতে হবে। অ্যালকিনটা যদি প্রতিসম হয় তাহলে
একই প্রোডাক্ট তৈরি হবে, আর অ্যালকেন যদি অপ্রতিসম হয় তাহলে সেক্ষেত্রে দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হবে। তাহলে অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে তুমি দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট পাবা, কোন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে আর কোন প্রোডাক্টটা মাইনর প্রোডাক্ট হবে সেটা হচ্ছে মার্কোনিকোভের যে নীতি সেটা দ্বারা কী হবে ডিসাইডেড হবে। তো এখানে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা জিজ্ঞাসা করতে পারো। এখানে ছোটো একটা ইনফরমেশন দিয়ে দিই মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে হলো যে CH3 CH ডাবল বন্ড CH2 এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। এর সাথে যদি আমরা HCl এর বিক্রিয়া দিই, HBr এর বিক্রিয়া দিই, HI এর বিক্রিয়া দিই, তাহলে এটা মার্কোনিকোভের নীতি অনুসারেই হবে। এখন যদি আমরা এখানে, কারণ কি, কারণ এটা একটা অপ্রতিসম অ্যালকিন। আবার আমরা যদি এখানে CH3 CH ডাবল বন্ড CH2 এটা নিই, তার সাথে যদি আমরা HCl এর বিক্রিয়া দিই ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারঅক্সাইড, HBr এর বিক্রিয়া দিই ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারঅক্সাইড, আবার HI এর বিক্রিয়া দিই ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে এক্ষেত্রে যে তিনটে রিয়াকশন দেখতে পাচ্ছ অ্যালকিনের সাথে, তো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড যেহেতু প্রেজেন্ট আছে তাহলে তোমার মনে হতে পারে যে এটা পারঅক্সাইড যে নীতি সেই নীতি অনুসারে বিক্রিয়াটা হবে, কিন্তু আসলে এখানে পারঅক্সাইড নীতি অনুসারে শুধুমাত্র HBr বিক্রিয়া করবে, এটাও বিক্রিয়া করবে না, এটাও বিক্রিয়া করবে না। এক্ষেত্রে H2O2 নেওয়ার পরে মার্কোনিকোভ প্রোডাক্ট পাবা, HI নেওয়ার পরে তুমি এখানে মার্কোনিকোভ প্রোডাক্ট পাবা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন, কী কারণে এই ঘটনাটা ঘটে? এর উত্তরটা হচ্ছে যে এখানে এই যে HCl যে বন্ডটা আছে, বন্ডের একটা লেন্থ আছে, আবার HBr যে বন্ড আছে তারও কিন্তু একটা লেন্থ আছে, HBr বন্ড, আবার HI যে বন্ড আছে তারও কিন্তু একটা লেন্থ আছে। তাহলে বন্ধনের যে লেন্থ, বন্ধনের যে দৈর্ঘ্য, এই বন্ধনের দৈর্ঘ্যটা যত বড় হবে, বন্ধন তত দুর্বল হবে, বন্ধন তত তাড়াতাড়ি তোমার ভেঙে যাবে। তাহলে এখানে HCl এর বন্ধনটা এটা হচ্ছে শর্ট, HBr এর চেয়ে, তাহলে এই বন্ধনটা ভাঙা একটু কঠিন। বন্ধনটা যেহেতু ভাঙা কঠিন, বন্ধনটা ভাঙতে শক্তি বেশি লাগে, এখানে যে ফ্রি রেডিকেল তৈরি হয় এই ফ্রি রেডিকেলটা এই বন্ডটাকে ভাঙার জন্য যথেষ্ট না, যথেষ্ট এনার্জি তৈরি করতে পারে না, সে কারণে এটা তোমার পারঅক্সাইড ইফেক্ট তোমার প্রদর্শন করে না। আর HI এর ক্ষেত্রে এক্ষেত্রে বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে যাবে, হাইড্রোজেন আর আয়োডিন আলাদা হয়ে যাবে, কিন্তু আয়োডিন তৈরি হওয়ার পরে আরেকটা আয়োডিনের সাথে যুক্ত হয়ে সে I2 মানে আয়োডিনের অণু তৈরি করবে, অর্থাৎ সে অ্যালকিনকে অ্যাটাক না করে নিজেদের সাথে যুক্ত হয়ে এরকম তৈরি করবে I2 অণু। এ কারণে HI এটা পারঅক্সাইড ইফেক্ট দেখায় না এবং HCl এটাও পারঅক্সাইড ইফেক্ট দেখায় না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাই আরেকটা রিয়াকশানে, 2 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই, সেটা হলো C4H9Cl। এটা হচ্ছে একটা কম্পাউন্ড। এখন এর সাথে দেয়া হয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া এবং এটা হচ্ছে একুয়াস মানে জলীয়। তো এর ফলে পাওয়া গেছে A, আর এর সাথে যখন আমরা বিক্রিয়া দিয়েছি জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর, তখন এখানে পাওয়া গেছে সাদা অধক্ষেপ, এবং এই অধক্ষেপটা সাথে সাথে তৈরি হয়েছে, ইমিডিয়েট তৈরি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে প্রশ্নটা যেটা জানতে চাওয়া হয়েছে, আবারও বলছি যে C4H9Cl তার সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশানে পাওয়া গেছে এখানে আমাদের A, তার সাথে জিঙ্ক ক্লোরাইড HCl রিয়াকশানে সাদা অধক্ষেপ পাওয়া গেছে এবং সাথে সাথে তৈরি হয়েছে। তাহলে এখন বলা হচ্ছে যে A তৈরির যে কৌশল সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এর সাথে যেহেতু জিঙ্ক ক্লোরাইড HCl বিক্রিয়া করেছে, তো জিঙ্ক ক্লোরাইড এবং HCl এই যে মিশ্রণটা, এটার কিন্তু একটা নাম আছে। জিঙ্ক ক্লোরাইডের সাথে যখন HCl মেশানো হয়, তো জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর যে মিশ্রণ এটাকে বলা হয় লুকাস বিকারক। আর লুকাস বিকারকের বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এবং সাদা অধক্ষেপ তৈরি করে। তো এক্ষেত্রে এই বিক্রিয়াটা আস্তে আস্তে হবে না এটা অনেক ফাস্ট হবে, নাকি এটা তোমার মনে করো মিডিয়াম স্পিডে হবে, এটা ডিপেন্ড করতেছে অ্যালকোহলের ডিগ্রির উপরে। যদি 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়া হয় তাহলে লুকাস বিকারক অনেক দ্রুত বিক্রিয়া করবে, অনেক ফাস্ট বিক্রিয়া করবে। যদি 2 ডিগ্রি অ্যালকোহল দেওয়া হয় তাহলে বিক্রিয়াটা ঘটতে একটু সময় লাগবে, আর যদি 1 ডিগ্রি অ্যালকোহল দেওয়া হয় তাহলে বিক্রিয়া করতে অনেক সময় লাগবে, এক্ষেত্রে দীর্ঘ সময় পরে অধক্ষেপটা উৎপন্ন হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ তার সাথে এই লুকাস বিকারক বিক্রিয়া করে সাদা অধক্ষেপ তৈরি করছে এবং সেটা সাথে সাথে উৎপন্ন করছে। তাহলে বলা যায় এ হচ্ছে একটা 3 ডিগ্রি এখানে অ্যালকোহল। তাহলে এ যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে এই যে যৌগটা নেওয়া হয়েছে এটা অবশ্যই একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডই কেবলমাত্র এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে 3 ডিগ্রি এখানে অ্যালকোহল তৈরি করতে পারে। তার মানে এই C4H9Cl এর স্ট্রাকচারটা কী হবে, এর গঠনটা কী হবে, এর গঠনটা হবে C, তারপরে এখানে হবে CH3, এখানে হবে CH3, আর এটা হবে আমাদের Cl। এটি হচ্ছে এটার স্ট্রাকচার বা গঠন। এখন এখানে যে আমরা গঠনটা পেলাম, এই যে স্ট্রাকচারটা পেলাম, এখন এখান থেকে এ তৈরির কৌশল আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে বলতেছি এটা হচ্ছে একটা, এর সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হবে এবং এটা হচ্ছে একুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড,
দেন এখানকার প্রোডাক্টটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হলো CH3, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে ওয়েস, আর সাথে তৈরি হবে আমাদের পটাশিয়াম ক্লোরাইড। এবং এই বিক্রিয়াটা এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ এখানে যে ক্লোরিন আছে, ক্লোরিন কিন্তু তার জায়গায় নাই, সেখানে ওয়েসটা প্রবেশ করেছে, তাহলে এটা হচ্ছে একটা সাবস্টিটিউশন রিয়াকশন, মানে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে Cl মাইনাস এটা একটা নিউক্লিওফাইল, আবার ওয়েস মাইনাস এটাও একটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে নেগেটিভ চার্জযুক্ত কেমিক্যাল স্পিসিস, যেটা নিউক্লিয়াসকে বা প্রোটনকে বা পরমাণুর পজিটিভ চার্জকে আকর্ষণ করে, তাকেই বলা হয় নিউক্লিওফাইল। তাহলে এখানে ওয়েস মাইনাস একটা নিউক্লিওফাইল, আবার Cl মাইনাস সেটাও একটা নিউক্লিওফাইল। তাহলে একটা নিউক্লিওফাইল আর একটা নিউক্লিওফাইলকে প্রতিস্থাপিত করেছে, তাই এটা হচ্ছে SN বিক্রিয়া। SN মানে হচ্ছে কি? SN মানে হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। SN, S মানে হচ্ছে প্রতিস্থাপন সাবস্টিটিউশন, N মানে হচ্ছে নিউক্লিওফিলিক। তাহলে এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে এটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে আমরা বলতেছি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। সো ইট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অথবা এটা হচ্ছে আমাদের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটা, এটার কৌশল আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা জানো যে দুইভাবে হতে পারে, এর কৌশল দুইটা আছে। একটা হচ্ছে এই বিক্রিয়াটা হতে পারে SN1, আবার এটা হতে পারে SN2। SN1 হবে না SN2 হবে, সেটা ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপরে, এটা ডিপেন্ড করতেছে। তার মধ্যে একটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডটা ব্যবহার করা হয়েছে, সেটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড যদি 3 ডিগ্রি হয় তাহলে SN1 এই বিক্রিয়াটা ঘটে, আর অ্যালকাইল হ্যালাইড যদি 1 ডিগ্রি হয় তাহলে এখানে SN2 এই মেকানিজম অনুসরণ করে বিক্রিয়াটা এখানে সম্পন্ন হয়। পাশাপাশি এই SN বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, এটা ডিপেন্ড করে এখানে যে ক্ষারটা ব্যবহার করা হয়েছে, এই ক্ষারের যদি আমরা লঘু দ্রবণ যদি আমরা ব্যবহার করি, তাহলে লঘু দ্রবণ ব্যবহার করলে বিক্রিয়াটা SN1 কৌশল ফলো করে। আর যদি আমরা গাঢ় দ্রবণ ব্যবহার করি ক্ষারে, তাহলে এখানে এই বিক্রিয়াটা SN2 যে মেকানিজম আছে সেটা আমাদের ফলো করে। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা এখন এই রিয়াকশনটা দেখব। এটার মেকানিজমে দুইটা ধাপ থাকে। প্রথম যে ধাপটা, সেই ধাপে যেটা হয় সেটা হলো CH3, তারপরে এখানে CH3, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। তো প্রথম ধাপে এখানে এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গেলে তৈরি হবে CH3C, এটা হলো CH3, এটা হলো CH3, এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। এটা একটা কার্বনিয়াম আয়ন তৈরি হবে, এটা একটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এবং 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন ইলেকট্রনিক ফ্যাক্টরের কারণে এটার স্টেবিলিটি অনেক বেশি হবে, কারণ 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নে যে পজিটিভ চার্জযুক্ত কার্বন আছে তার সাথে 3টা মিথেলমূলক যুক্ত আছে, এবং হাইপার কনজুগেশনের মাধ্যমে সবাই পজিটিভ চার্জযুক্ত কার্বনের এমটি যে অরবিটাল আছে সেখানে ইলেকট্রন দান করবে, দান করার ফলে এটার স্টেবিলিটি অনেক বাড়িয়ে দেবে, তাহলে এটার স্টেবিলিটি হবে অনেক বেশি। কিন্তু এই ধাপটা হচ্ছে এটা একটা স্লো স্টেপ, মানে ধীরগতিতে হবে। কেন এটা স্লো হবে, কেন এটা ধীরগতিতে হবে? কারণ এখানে কার্বন ক্লোরিন যে বন্ড, সেই বন্ডটা ভেঙে গেল। বন্ড ব্রেকিং মানে হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, আর এন্ডোথার্মিক প্রসেসগুলো হচ্ছে একটা স্লো প্রসেস। তাহলে এই ধাপটা হচ্ছে একটা স্লো প্রসেস, এটা আমরা লিখতে পারি। এখন আসি আমরা সেকেন্ড স্টেপে কী হবে? সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের এই যে CH3, তারপরে এখানে C, তারপরে এখানে আবার CH3, আবার এখানে CH3, আবার এখানে একটা পজিটিভ আছে, তার সাথে কে যুক্ত হবে? তার সাথে যুক্ত হবে আমাদের এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসা ওয়েস, নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা এই কার্বনকে অ্যাটাক করবে এবং এই রিয়াকশনটা হবে অনেক ফাস্ট। এবং এক্ষেত্রে আমরা পাবো কি? CH3 পাবো, C পাবো, এখানে CH3 পাবো, এখানে CH3 পাবো, আর এখানে ওয়েস যুক্ত হয়ে গেল। এটা অনেক ফাস্ট হবে। এটা অনেক ফাস্ট কেন হবে? এটা ফাস্ট হওয়ার কারণটা হচ্ছে যে এখানে কার্বনের সাথে ওয়েসের কী হচ্ছে? একটা বন্ড তৈরি হচ্ছে, আর বন্ড যখন তৈরি হবে, বন্ড ফর্মেশন, এটা হচ্ছে একটা এক্সোথার্মিক প্রসেস। আর এক্সোথার্মিক প্রসেস মানে তাপ উৎপাদী, তাপ যখন উৎপন্ন হবে রিয়াকশনটা স্বতঃস্ফূর্তভাবে হবে, তাই এটা হচ্ছে একটা ফাস্ট রিয়াকশন। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে একটা SN1 রিয়াকশন, এটা একটা 2 স্টেপ রিয়াকশন, অর্থাৎ বিক্রিয়াটা 2 ধাপে এখানে সম্পন্ন হচ্ছে। তা আমরা এটাকে SN1 কেন বলছি সেটার এখন পুরোপুরি ব্যাখ্যায় চলে আসি। S বলতেছি কারণ এটা প্রতিস্থাপন বিক্রিয়া, N বলতেছি কারণ নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপনটা হয়, তাই এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই SN। এখন কথা হচ্ছে এটাকে 1 কেন বলা হচ্ছে? 1, 2 এটার মানেটা কি? এর উত্তরটা হচ্ছে এই বিক্রিয়ায় 2টা ধাপ আছে, এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। একটা বিক্রিয়া যদি মাল্টি স্টেপ রিয়াকশন হয়, তাহলে এই রিয়াকশনগুলোর মধ্যে কোন স্টেপ দিয়ে বিক্রিয়াটার বেগ বা গতি বা হার বের করা হবে সেটা ডিপেন্ড করে ওই রিয়াকশনে যে স্টেপটা সবচেয়ে স্লো, তার উপরে ডিপেন্ড করবে যে মানে যে স্টেপটা সবচেয়ে স্লো হবে, মানে ধীর গতিতে হবে, সেটা দিয়ে আসলে আমরা বিক্রিয়ার গতি বা হার নির্ণয় করবো। মনে করি একটা রুমের মধ্যে 5টা ফ্যান আছে আর সেগুলো ঘুরতেছে। এখন ফ্যানের মধ্যে তোমার মনে করো কয়টা পাখা আছে, সেটা কয়টা ব্লেড আছে, সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে যে ফ্যানটা অনেক স্পিডেভাবে ঘুরতেছে, অনেক স্পিডে ঘুরতেছে, তো দেখাই যাবে না যে কয়টা এখানে তোমার মনে করো ব্লেড আছে। তাহলে যে ফ্যানটা আস্তে আস্তে ঘুরতেছে, এভাবে আস্তে আস্তে, যে যত আস্তে ঘুরবে, একটা
রিয়াকশন যদি অনেক আস্তে আস্তে ঘুরে ভাবে অনেক আস্তে আস্তে ঘুরে, তাহলে সহজে আমি দেখে বুঝতে পারবো যে যেমন আমি যদি এরকম করি আমার হাতে কয়টা আঙ্গুল বুঝতে পারবো না, কিন্তু যদি আমি এরকম করি তাহলে কিন্তু সহজে বুঝতে পারবো যে 1টা 2টা 3টা 4টা 5টা আঙ্গুল আমার হাতের মধ্যে আছে। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশন এটা 1 স্টেপ হতে পারে, আবার মাল্টি স্টেপ রিয়াকশন হতে পারে। যদি কোনো একটি রিয়াকশন মাল্টি স্টেপ রিয়াকশন হয়, মানে অনেকগুলো ধাপে যদি একটা রিয়াকশন সম্পন্ন হয়, তাহলে যে স্টেপটা সবচেয়ে স্লো হবে সেই স্টেপ দিয়ে সেই বিক্রিয়ার বেগ বা গতি বা হার বের করা হবে। তাহলে এখানে 2টা ধাপ আছে, এই ধাপটা হলো স্লো, এই ধাপটা হচ্ছে ফাস্ট। তাহলে এই ধাপ দিয়ে এই বিক্রিয়াটার কি বের করতে হবে, গতি বের করতে হবে বা হার বের করতে হবে বা বেগটা বের করতে হবে। এখন এই ধাপে কয়টা বিক্রিয়ক আছে, একটা মাত্র বিক্রিয়ক আছে, তাই এটাকে বলা হয় একাণবিক বিক্রিয়া অর্থাৎ ইউনিমলিকুলার রিয়াকশন। অর্থাৎ এই রিয়াকশনের যে রেটটা অর্থাৎ -dc/dt সমান সমান আমরা বলি না Kn/C⁴n, তাহলে এই রিয়াকশনের যে রেটটা -dc/dt এটা হচ্ছে প্রপোর্শনাল টু Rx, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড এর ঘনমাত্রার সমানুপাতিক। তার মানে একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন দ্বারা এই বিক্রিয়াটার বেগটা নির্ধারিত হবে। তাই এটা হচ্ছে একটা একাণবিক বিক্রিয়া, ইউনিমলিকুলার রিয়াকশন, একাণবিক বিক্রিয়া, সেজন্য এখানে লেখা হয় তোমার 1। তাহলে SN1 এর তাৎপর্যটা হচ্ছে যে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাই S, নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটে তাই এটা হচ্ছে N, আর এখানে যে ধাপটা স্লো সেই ধাপে একটা মাত্র বিক্রিয়ক অংশগ্রহণ করেছে তাই এটা হচ্ছে ইউনিমলিকুলার অর্থাৎ একাণবিক, সেজন্য এটাকে বলা হয় একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ SN1 রিয়াকশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখন এই SN1 যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার তাহলে যদি আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, তাহলে নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়াটা দেখায় 2 ডিগ্রির টেন্ডেন্সি কম, 1 ডিগ্রির আরও কম, আর যদি মিথাইল ক্লোরাইড হয় এটা টেন্ডেন্সি আরও কম হবে। নাম্বার 2 হচ্ছে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে এটা 2 ধাপে সম্পন্ন হবে। নাম্বার 3 হচ্ছে SN1 বিক্রিয়ায় আমাদের কার্বনিয়াম আয়ন এটা তৈরি হবে। নাম্বার 4 যেটা SN1 বিক্রিয়া কার্বনিয়াম আয়ন তৈরি হবে। নাম্বার 4 যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে যে নিউক্লিওফাইলটা আছে, নিউক্লিওফাইল দুর্বল টাইপের নিউক্লিওফাইলদের এই বিক্রিয়াটা হবে। তারপর হচ্ছে আমাদের এখানে যে নিউক্লিওফাইল আছে তার ঘনমাত্রা কম হবে। তারপর হচ্ছে এটা একটা একাণবিক বিক্রিয়া, তারপর এটা হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়া, এটা বলা যায় এটাকে একটা প্রথম ক্রম বিক্রিয়া আমরা বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে এই ধরনের বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সহজে বিক্রিয়া দেখাবে, বিক্রিয়াটা 2 ধাপে ঘটবে, বিক্রিয়াটা কার্বনিয়াম আয়ন তৈরি হবে এবং এই বিক্রিয়া ঘটার পিছনে যে ফ্যাক্টরটা কাজ করবে সেই ফ্যাক্টরটাকে বলা হয় ইলেকট্রনিক ফ্যাক্টর। এটার নাম কি? ইলেকট্রনিক এখানে ফ্যাক্টর বলা হয়। ইলেকট্রনিক ফ্যাক্টর মানে কি? এই যে ইলেকট্রন দানকারী মূলকের সংখ্যা বেশি বলে সহজে কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে, অর্থাৎ এখানে কার্বনিয়াম আয়ন তৈরি হওয়াটা ইলেকট্রন দানকারী মূলক দ্বারা প্রভাবিত হচ্ছে, তাই এটাকে বলা হয় ইলেকট্রনিক ফ্যাক্টর। তাহলে ইলেকট্রনিক ফ্যাক্টর এখানে কাজ করবে, নিউক্লিওফাইল দুর্বল হলে এই বিক্রিয়াটা সহজে ঘটবে, ঘনমাত্রা কম হলে বিক্রিয়াটা সহজে ঘটবে। এটা একাণবিক বিক্রিয়া এবং এটা হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়া এবং এটা হচ্ছে আমাদের এটার গতির সমীকরণ। এখন যদি আমরা এটার একটা গ্রাফ অঙ্কন করি মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে গ্রাফটা কেমন হবে সেটা দেখো। এই ধরনের বিক্রিয়ার গ্রাফটা হচ্ছে এবার দেখাই, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার ধারা, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটা হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট 1, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট 2, এটা হচ্ছে ফার্স্ট ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এখানে লক্ষ্য করো যে এই বিক্রিয়ার 2টা যে ধাপ ছিল, প্রথম ধাপটা ছিল স্লো, তার মানে প্রথম ধাপে এখান থেকে এই পর্যন্ত লক্ষ্য করে দেখো এখানে সক্রিয়ণ শক্তির মানটা কিন্তু অনেক বেশি, তাই প্রথম ধাপটা স্লো। আর পরের ধাপটা ছিল ফাস্ট, তো পরের ধাপটায় এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট। তাহলে এক্ষেত্রে এদের মাঝখানে দেখা যায় সক্রিয়ণ শক্তির মানটা অনেক কম, তাই সেকেন্ড স্টেপটা হচ্ছে অনেক ফাস্ট। তাহলে এটা হচ্ছে, তুমি এটা পরীক্ষায় চাইলে দেখাইতে পারো, না দেখাইলেও কোনো অসুবিধা নাই। তাহলে এভাবে আমরা SN1 বিক্রিয়াটা ব্যাখ্যা করতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যদি SN1 যেহেতু আমি দেখালাম, এখন বিষয়টা হচ্ছে যে যদি এখানে আমাদের এই বিক্রিয়াটা যদি SN2 হয়, যদি আমাদেরকে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেওয়া হয়, যেমন CH3 CH2, এখানে Cl দেওয়া হলো, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হলো এবং এটা হচ্ছে একুয়াস, তাহলে এক্ষেত্রে এই বিক্রিয়াটার মেকানিজমটা কী হবে? এটা যেহেতু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হওয়ার কারণে এই বিক্রিয়াটার মেকানিজমটা, এখানে যে প্রোডাক্ট আমরা পাবো সেই প্রোডাক্ট হচ্ছে CH3, তারপর হচ্ছে আমাদের CH2, এখানে ওয়েজ হবে আর এখানে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কিন্তু এটাকে আমরা 2 বলতেছি। কেন 2 বলতেছি? কারণ এই বিক্রিয়াটা পুরাটাই এখানে 1 ধাপে সম্পন্ন হবে। এর ধাপ সংখ্যা হচ্ছে কত? 1টা ধাপ, 1 ধাপে সম্পন্ন হবে। এবং এই ধাপে যে ঘটনাটা ঘটবে, এটা তো ক্লোরিন আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে হাইড্রোজেন আছে,
তো এখানে এই যে কার্বন আর ক্লোরিনের মধ্যে পোলারাইজেশনের কারণে কার্বন থেকে ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে যখন চলে যাবে তখন নিউক্লিওফাইলটা কী করবে, অপোজিট দিক থেকে অ্যাটাক করবে, এটাকে বলা হয় অ্যান্টি অ্যাটাক। ঠিক আছে, যে পাশে নিউক্লিওফাইল আছে তার বিপরীত পাশ থেকে এটা অ্যাটাক করবে, এটাকে অ্যান্টি অ্যাটাক বলা হয়। এই অ্যান্টি অ্যাটাকের ফলে আমরা যেটা পাবো এখানে সেটা হচ্ছে এখানে কার্বন তো আছে, এখানে আমাদের CH3 আছে, এখানে হাইড্রোজেন আছে, এই ওয়েস্টটা এখানে বসলো আর এই ক্লোরিন বন্ডটা ভেঙে যাবে এবং এটা একটা ট্রানজিশন স্টেট তৈরি করবে। একটু পরে এখানে এই ক্লোরিনটা সরাসরি চলে যাবে, চলে গেলে আমরা এখানে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হচ্ছে C, এটা হচ্ছে আমাদের CH3, দুইটা হাইড্রোজেন H আর H। এখানে কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু একটা ধাপে সম্পন্ন হচ্ছে। তো এটার প্রথম যে ধাপটা, সেই ধাপে দুইটা পদার্থ বিক্রিয়া করছে, এটা একটা অণু আর এটা একটা আয়ন, দুইটা পদার্থ বিক্রিয়া করছে বলে এটাকে বলা হয় দ্বিআণবিক বিক্রিয়া। অর্থাৎ এটা হচ্ছে বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তার মানে এই বিক্রিয়াটার যে গতিটা সেটা হচ্ছে -dC/dt। এটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড তার ঘনমাত্রার উপর নির্ভর করবে, আবার নিউক্লিওফাইল যেটা তার ঘনমাত্রার উপর নির্ভর করবে, রাইট? তাহলে নিউক্লিওফাইলের ঘনমাত্রা যত বেশি হবে তত কিন্তু এই বিক্রিয়াটার চান্স তোমার বেড়ে যাবে। নিউক্লিওফাইলের ঘনমাত্রা কিন্তু এখানে একটা ফ্যাক্টর হিসেবে তোমার কাজ করবে। এটা হচ্ছে আমাদের এই রিয়াকশনের মেকানিজম। তাহলে আমরা দুইটা রিয়াকশন দেখলাম। তাহলে SN2 মেকানিজম যেটা, SN2 মেকানিজম এটা এক ধাপে ঘটবে, এটা হচ্ছে একটা দ্বিআণবিক বিক্রিয়া, এটা হচ্ছে একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া এবং এক্ষেত্রে নিউক্লিওফাইলের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে এই মেকানিজম ঘটার চান্সটা বেড়ে যাবে এবং এখানে দ্রবণের মধ্যে সবল যে নিউক্লিওফাইলগুলো, সেই নিউক্লিওফাইলগুলো দ্বারা সহজেই তোমার SN2 বিক্রিয়া কী হবে, তোমার সম্পন্ন হবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়ার মধ্যে ডিফারেন্স। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এখানে সবাই সালাম জানাচ্ছ, ওয়ালাইকুম সালাম সবাইকে। ডিয়ার স্টুডেন্টস, আসলে আমি প্রশ্ন চাচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরা যদি এই আলোচনা থেকে কোনো প্রশ্ন করো তো সেক্ষেত্রে আমি প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে পারবো। তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয় সেগুলোর উত্তর দিলে তোমরা বেশি বেনিফিটেড হবে, রাইট? এখানে ফুয়াদ হোসেনকে দেখতে পাচ্ছি আমি, ওয়ালাইকুম সালাম। মাসুদ রানা, রাজিয়া সুলতানা, সবাইকে সালাম, সবার জন্য অনেক শুভকামনা। তো এখানে লুকাস বিকারক, আচ্ছা ওকে। তাহলে SN1 এবং SN2 খুব ভালোভাবে তোমরা এখানে পড়বে। আরেকটা রিয়াকশন আসো, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই ক্ষেত্রে রিয়াকশনটা SN1ও হইতে পারে, SN2ও হইতে পারে। কী হবে সেটা অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রির উপরে ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্লাস এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং এটা হচ্ছে ALC মানে অ্যালকোহলীয়। যদি অ্যালকোহলীয় ব্যবহার করা হয়, অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বিভিন্ন হতে পারে। তো যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়াটা এটা E1 হবে অথবা বিক্রিয়াটা আমাদের E2 হবে। ইন্টারমিডিয়েট লেভেলে মনে রাখার জন্য এটা একটা সহজ টেকনিক। তুমি যখন উপরের লেভেলে অনার্স মাস্টার্স উঠবে সেখানে সরাসরি একটা রিয়াকশন থেকে আসলে আমরা সহজে বলতে পারবো না যে এটা এটা কি এলিমিনেশন রিয়াকশন হবে নাকি এটা তোমার মানে এটা অপসারণ বিক্রিয়া হবে নাকি এটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এটা E1 না E2, এটা SN1 না SN2, এটা অনেকগুলো ফ্যাক্টরের সাথে এটা ডিপেন্ড করে। তা তোমরা যদি এইচসি লেভেলে তোমাদের জাস্ট অ্যালকাইল হ্যালাইডে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মনে রাখবে SN1 আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড E1 আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড E2। এখানে হচ্ছে জলীয় আর এখানে হচ্ছে অ্যালকোহলীয়। এই জিনিসটা আপাতত মনে রাখলেই তোমরা মোটামুটি কাভার করতে পারবে, এইচএসসি কাভার করতে পারবে। এরপরে এটা নিয়ে বিশাল থিসিস আছে, বিশাল আলোচনা আছে, পিএইচডি নিয়ে গবেষণার মতো তথ্য কিন্তু এখানে আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে এখন আমি একটা রিয়াকশন তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো CH3, এখানে CH3, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে মেজর প্রোডাক্ট যেটা পাবা সেটা হলো CH3C, এটা হলো CH3, এটা CH2 আর সাথে পাবা পটাশিয়াম ক্লোরাইড আর সাথে পাবা এখানে H2 মানে পানি। এই যে বিক্রিয়াটা এখানে হচ্ছে, এই বিক্রিয়াটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া এবং এটার মেকানিজম বা কৌশল যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে এটা প্রথম ধাপে যেটা হবে CH3C, এটা হবে CH, এটা হবে CH, এটা হচ্ছে ক্লোরিন, এই বন্ডটা ভেঙে যাবে এবং এই রিয়াকশানটা আগের মতোই স্লো হবে এবং প্রোডাক্ট তৈরি হবে CH3 প্লাস। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, কার্বনিয়াম আয়ন তৈরি হলো।
এখন সেকেন্ড যে স্টেপটা, সেই স্টেপে যে ঘটনাটা ঘটবে এখানে সেটা হলো CH3, তারপর হচ্ছে আমাদের C, এটা হচ্ছে CH3, এটা প্লাস, আর এটা CH2 আর একটা H। এখানে এই যে ওয়েসটা আছে এটা একটা ক্ষারক হিসেবে কাজ করবে এবং ডিপ্রোটনেশন ঘটাবে। ডিপ্রোটনেশনের মাধ্যমে এখানে তোমার এই যে হাইড্রোজেনটা প্রোটন আকারে এর সাথে যোগ দেবে, যোগ দিয়ে পানি তৈরি করে ফেলবে, আর এখানকার বন্ডটা এখানে চলে যাবে। বন্ডটা চলে গেলে তুমি পাবা CH3C, এটা তো CH3 আছে, এখানে কার্বন কার্বন একটা ডাবল বন্ড তৈরি হবে। এটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা বোঝার উপায়টা কি? এখানে ব্যবহার করা হচ্ছে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ব্যবহার করা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। দেন আমরা এটা এখানে পেয়েছি। তো এটাকে আমরা E1 রিয়াকশন কেন বলছি? কারণ এটা হচ্ছে অপসারণ হয়েছে, তাই এটাকে আমরা E বলছি। E মানে এলিমিনেশন, আর 1 বলছি কারণ এই স্টেপটা স্লো, এই স্টেপে একটা বিক্রিয়ক আছে, তাই এটা একানবিক বিক্রিয়া, তাই এটাকে E1 বলা হচ্ছে। এখন যদি এখানে আমাদেরকে দেয়া হয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, দেন হোয়াট উইল হ্যাপেন? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তো দিতে পারে, তাই না? তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি দেয়, তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, আচ্ছা বড় করে লিখতে বলছো, ওকে ফাইন ফাইন, যাক এতক্ষণ ধরে তোমরা একটা ফিডব্যাক পাইছি, বড় করে লিখতে বলছি স্টুডেন্টরা, ওকে। এখন যদি আমি এরকম নেই, এই CH3 তারপরে CH2 মনে করো বিয়ার, আর এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে দিছে অ্যালকোহল, তাহলে এখানে কি পাবো? এখানে পাবো হলো CH2 ডাবল বন্ড CH2 প্লাস পটাশিয়াম ব্রোমাইড। এখানে ইথারও পাওয়া যায়, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। আপাতত এখানে এই ইলিমিনেশন প্রোডাক্ট হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা। তো এই রিয়াকশানটায় যে ঘটনাটা ঘটবে সেটা হলো এখানে তো CH3 আছে, এই যে CH3, তারপর এটা হচ্ছে CH2, আর এটা হচ্ছে আমাদের বিয়ার। তাহলে ফার্স্টে যে ঘটনাটা ঘটবে এখানে ওয়েস্টটা এসে এটাকে অ্যাটাক করে ডিপ্রোটনেশন ঘটাবে। ডিপ্রোটনেশন ঘটানোর ফলে এই বন্ডটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে যাবে। তাহলে একবারই আমরা এখানে লিখতে পারি H2 মানে পানি, আর এটা হবে আমাদের CH2 ডাবল বন্ড CH2, আর এটা হচ্ছে আমাদের বিয়ার। এভাবে কিন্তু আমরা এই রিয়াকশানটা লিখতে পারি। তো এখানে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করছি, সেখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অ্যালকোহল, যেটা মনে করো আমরা এখানে ইথানল ব্যবহার করছি, এই যে C2H5OH ইথানল। ইথানলের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে বিক্রিয়া করে এই ইথানল কিন্তু অত্যন্ত দুর্বল একটা অ্যাসিড, কিন্তু শক্তিশালী ক্ষারের উপস্থিতিতে এখান থেকে প্রোটনটা এখানে চলে যাওয়ার ফলে এখানে তৈরি হয় C2H5O- আর তৈরি হয় পানি প্লাস পটাশিয়াম আয়ন তৈরি হয়। এরপরে এই যে শক্তিশালী যে তোমার মনে করো এখানে C2H5O- শক্তিশালী ক্ষারটা সে বেসিক্যালি এখানে আসে, C2H5O- এখানে এসে সে কী করে, এই যে হাইড্রোজেনটা এটার সাথে যুক্ত হয়ে তৈরি করে ফেলে এখানে C2H5OH, এটা তৈরি করে ফেলে, অ্যালকোহলটা তৈরি হয়ে গেল, সলভেন্ট আবার ফেরত পেলাম, আর এই বন্ড এখানে চলে আসে, এটা ডাবল বন্ড হয়ে গেল, রাইট, আর এখানে ব্রোমাইডটা তোমার আলাদা হয়ে গেল। তাহলে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড কীভাবে বিক্রিয়াটা ঘটাতে সাহায্য করে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই বিক্রিয়াটার দিকে যদি ভালো করে তাকাও, তাহলে এটা একটা কেমিক্যাল স্পিসিস যেটা বিক্রিয়া করে, এটাও একটা কেমিক্যাল স্পিসিস যেটা বিক্রিয়া করে। এই দুইটা পদার্থ যেহেতু বিক্রিয়া করে, তাই এটাকে বলা হয় তোমার দ্বিআণবিক বিক্রিয়া। দুইটা বিক্রিয়ক আছে, তাই দ্বিআণবিক বিক্রিয়া। আর এখানে যেহেতু অপসারণ হচ্ছে, তাই এটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। তাহলে এটাকে বলা হচ্ছে E2 বিক্রিয়া, কারণ এটা দুইটা বিক্রিয়কের মাধ্যমে অপসারণটা সম্পন্ন হয়, তাই এটাকে বলা হয় তোমার দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া। তাহলে আমরা দুই ধরনের রিয়াকশন দেখলাম, একটা হচ্ছে SN1 রিয়াকশন, SN2 রিয়াকশন, একটা হচ্ছে E1 রিয়াকশন, একটা হচ্ছে E2 রিয়াকশন। এখন ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বোর্ডে একটা কোশ্চেন এসেছে, আমি সেই কোশ্চেনটা এখানে একটু তোমাদেরকে দেখাতে চাই, মানে কী ধরনের কোশ্চেন বোর্ডে আসে। এই কোশ্চেনটা প্রথম দেখার পরে বোর্ডের মধ্যে প্রশ্নটা এইভাবে এসেছিল যে CH3, তারপরে এখানে C, তারপরে এখানে CH3, এখানে CH3, এখানে ছিল Cl প্লাস লিখছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে লিখছে লঘু ক্ষার লিখছে একুয়াস, রাইট। আর পরেরটায় এভাবে লিখছে, আর তারপর আরেকটা লিখছে যেটা, সেটা হচ্ছে CH3 CH2Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে লিখছে গাঢ় ক্ষার, দুটো লিখছে। লেখে বলছে যে
লঘু ক্ষার এখানে পাওয়া গেছে এ, আর এখানে পাওয়া গেছে বি, গাঢ় ক্ষার দিয়ে বি পাওয়া গেছে। এখন প্রশ্নটা কি করছে? প্রশ্নটা বলছে যে এ ও বি এর মধ্যে পার্থক্যকারী পরীক্ষা লেখো, এটি হচ্ছে প্রশ্ন। বলতেছে এ আর বি এর মধ্যে পার্থক্যকারী পরীক্ষা লেখো। তাহলে আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে এখানে এই যে লঘু ক্ষার ব্যবহার করা হয়েছে, মানে জলীয় দ্রবণ ব্যবহার করা হয়েছে। তাহলে জলীয় দ্রবণ যদি ব্যবহার করা হয়, জলীয় দ্রবণ ব্যবহার করলে কি হবে? এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, অর্থাৎ বিক্রিয়াটা হবে SN বিক্রিয়া। তাহলে যেহেতু এটা 3 ডিগ্রি, তাহলে এই রিয়াকশনটা হবে SN1 মেকানিজম, আর এই রিয়াকশনটা এটা 1 ডিগ্রি, তাহলে এটা হবে আমাদের SN2 মেকানিজম। দুইটা মেকানিজম আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং এই ক্ষেত্রে ক্লোরিনের জায়গায় ওয়েজটা প্রবেশ করবে, এটা হবে অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা হবে অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এবং আমরা জানি যে 3 ডিগ্রি অ্যালকোহল এবং 1 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকারী পরীক্ষা নির্ণয় করা হয় লুকাস বিকারকের সাহায্যে। সো লুকাস বিকারক ব্যবহার করে এদের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো। এরপর যদি আমাদেরকে কৌশল লিখতে বলে, কৌশলে কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রশ্ন কিভাবে হতে পারে, একটা জাস্ট তোমরা স্যাম্পল এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখতে পেলে। তো আজকে যে আলোচনাটা হলো, তোমরা এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলে, আলোচনায় অংশগ্রহণ করেছো, ফিডব্যাক দিয়েছো, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবার আগামী বুধবার নতুন টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।